হ্যালো ভিউয়ার্স, আমি এনজি আর তোমরা দেখছো ইংলিশ উইথ এনজি স্যার। টুডেজ টপিক অফ ডিসকাশন ইজ দ্য ফোর্থ or the last poem from higher secondary English syllabus. The poem is The Poetry of Earth. It was written by John Keats. Before we go to the analysis of the poem, আমরা কয়েকটি জিনিস জেনে নেব। প্রথমেই জেনে নিই আমরা জন কিটস সম্পর্কে। এই যে জন কিটস, তিনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের রোমান্টিক মুভমেন্টের অন্যতম কবিদের মধ্যে অন্যতম। কিটস লাইফ ওয়াজ ফুল অফ লসেস অফ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। তার নিজের জীবন পরিপূর্ণ ছিল তার প্রিয়জনদের বিয়োগ বা প্রিয়জনদেরকে হারানোর মধ্যে দিয়ে যন্ত্রণাময় বা যন্ত্রণাযুক্ত। তার নিজের লাইফ স্প্যানও ছিল খুব শর্ট। He was born in 1795 and he died in 1821. So বোঝাই যাচ্ছে যে খুব অল্প সময় তিনি বেঁচে ছিলেন এবং এই অল্প সময়ের মধ্যে যেটুকু তার ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে তিনি তার খ্যাতির শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি মানুষের জীবনে সৌন্দর্যের উপস্থিতি এবং যন্ত্রণা ভোগের তাৎপর্যকে সমর্থন করে গেছেন। পরপর স্বজন বিয়োগ বা স্বজন হারানোর দুঃখ তাকে অবিরত পরিবর্তনশীলতা বা পৃথিবীতে বেঁচে থাকার যে প্রাকৃতিক নিয়ম, সেই নিয়ম সম্পর্কে সম্যক ধারণা দিয়েছিল। এই কারণেই তিনি তার শিল্পের মধ্যে অমরত্ব প্রতিষ্ঠা করতে উদ্যোগী ছিলেন। এবার আমরা আসি দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ সনেট, অর ইট ইজ বেটার টু সা এ পেত্তারকান সনেট উইথ অক্টেভ অ্যান্ড সেস্টেট। অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ হচ্ছে পেত্তারকান সনেট। অক্টেভ অ্যান্ড সেস্টেট দুটি ডিভিশন বা দুটি ভাগে বিভক্ত কবিতাটি। হোয়াট ইজ অক্টেভ? অক্টেভ ইজ দ্য ফার্স্ট 8 lines and the sestet the last 6 lines. What is the poem about? The poetry of earth means the music of earth or nature. The poetry of earth means the music of earth or nature. Here the poetry stands for the music. Here the poetry stands for music. Poetry stands for music. That means poetry symbolizes. কবি এই কবিতার মাধ্যমে প্রকৃতির সুরের অবিরাম প্রবাহকে তুলে ধরেছেন। The poet talks about the poetry of earth by describing the songs of the grasshopper and the cricket. Actually, the two insects stands for the two things. The grasshopper represents the season of summer, whereas the cricket represents the season of winter. Actually, they represent the music of nature in different forms. Keats or the poet's aim is to focus on the beauty of nature. Now, এবার যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে actual name of the poem or the actual title of the poem. The actual title of the poem was On the Grasshopper and the Cricket. On the Grasshopper and the Cricket. But later, this sonnet was entitled as The Poetry of Earth. Originally, actual যেটা নেম সেটা ছিল On the Grasshopper and the Cricket, কিন্তু পরবর্তীকালে এটা টাইটেল দেওয়া হয় The Poetry of Earth. And now the date of composition. Date of composition of the poem was on December 30 in 1816. অর্থাৎ 1816 ডিসেম্বরের 30 তারিখ এই কবিতাটা রচনা করেছিলেন কবি কিটস। Now we'll go to the poem line by line. The poetry of earth is never dead. The poetry of earth is never dead. Here the poetry stands for the music. So the poetry of earth
refers to the music of art that is ever living or immortal. Music of art actually sound or voice that comes from birds, insect or any natural phenomenon never comes to an end. অর্থাৎ প্রকৃতির সঙ্গীতের কোনো শেষ নেই, এটা অবিরাম। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। প্রকৃতির সঙ্গীতের কোনো শেষ নেই, এটি অবিরাম। পরের লাইনগুলিতে কবি এই যে চিন্তাধারাটা, যা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই চিন্তাটিকে বা এই যুক্তিটিকে প্রতিষ্ঠা করবে, এস্টাবলিশ করবেন কবি। When all the birds are faint with the hot sun, when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা আর ফেইন্ট অজ্ঞান হয়ে যায় বা মূর্ছা যায়, উইথ দ্য হট সান, উইথ দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, ওই প্রচণ্ড সূর্যালোকে, অ্যান্ড হাইডস ইন কুলিং ট্রিজ, এবং তারা তখন শীতল ছায়া প্রদানকারী বৃক্ষে আশ্রয় নেয়। কুলিং ট্রিজ, হাইড ইন কুলিং ট্রিজ। হু হাইড ইন কুলিং ট্রিজ? অল দ্য বার্ডস। হোয়াই? বিকজ দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, দ্যাট ইজ ওয়াই দে হাইড ইন কুলিং ট্রিজ। A voice will run from hedge to hedge. A voice will run from hedge to hedge about the new mown mead. A voice emerges then, a voice emerges and run from bush to bush among the newly trimmed grassy land or field. A voice, here the voice refers to the voice of the grasshopper. A voice will run, একটি কণ্ঠস্বর will run, ভেসে যায়, from hedge to hedge, ঝোপ থেকে ঝোপে, about the new mown mead. New mown mead means newly trimmed grassy land or field, অর্থাৎ সদ্য কাটা শস্য ক্ষেতের ওপর একটা কণ্ঠস্বর, এবং সেটা ঝোপ থেকে ঝোপ এবং সদ্য কাটা শস্য ক্ষেত্রের ওপর সেটা ভেসে যায়। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। দ্য ভয়েস ইজ অফ দ্য গ্রাসহপার। এই ভয়েসটি হচ্ছে ওই গ্রাসহপারের ভয়েস। দ্য পোয়েট হিয়ার uses capital letter. The poet here uses capital letter G for the grasshopper, which is personified as the lead singer in chorus of the insects. The poet is giving great importance to the grasshopper, that is why he uses G, capital G here. এই ভয়েসটা হলো গ্রাসহপারের ভয়েস। সো এই ভয়েসটি হচ্ছে গ্রাসহপারের ভয়েস। He takes the lead in summer luxury. He takes the lead. The grasshopper takes the lead. অর্থাৎ গ্রাসহপার এগিয়ে নিয়ে যায়, takes the lead, এগিয়ে নিয়ে যায় the music of nature in summer luxury. Summer luxury means the abundance of summer. অর্থাৎ প্রচুর পরিমাণে গ্রীষ্মের প্রাচুর্যের মধ্যে দিয়ে সে এই ভয়েসটিকে এগিয়ে নিয়ে যায়। ভয়েসটি বলতে এখানে দ্য মিউজিক অফ নেচার, সেই মিউজিক অফ নেচারকে কে ক্যারি ফরওয়ার্ড করে? দ্য গ্রাসহপার। তাহলে বোঝাই যাচ্ছে when all the birds are faint and hide in cooling trees, যখন সমস্ত পাখিরা ওই প্রচণ্ড গরমে তারা মূর্ছা যায় এবং ওই ছায়া প্রদানকারী বৃক্ষে, শীতল বৃক্ষে আশ্রয় নেয়, ঠিক তখনই গ্রাসহপার লিডিং রোল প্লে করে। সে এই ভয়েসটিকে, অর্থাৎ নেচারের যে মিউজিকটিকে, সেটিকে সে ফ্রম হেজ টু হেজ টু দ্য নিউ মন মিড, সে ঝোপঝাড় থেকে সদ্য কাটা শস্য ক্ষেতের ওপর দিয়ে সেটিকে সে এগিয়ে নিয়ে যায় ওই গ্রীষ্মের প্রাচুর্যের মধ্য দিয়ে। He has never done with his delights. He has never done with his delights. That means, the line means, the fun and the merriment of the grasshopper, the fun or the merriment or the delights of the grasshopper never comes to an end. অর্থাৎ এই গ্রাসহপারের যে আনন্দ, যে হ্যাপিনেস, সেটা কিন্তু কখনোই শেষ হয়ে যায় না বা ফুরিয়ে যায় না। For when tired
আউট উইথ ফান, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন এই গ্রাসহপার এই মজা করতে করতে বা আনন্দ করতে করতে টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড আউট হয়ে যায়, যখন ক্লান্ত হয়ে যায়, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, সেই গ্রাসহপার তখন রেস্ট করে কোথায়? বিনিথ সাম প্লিজেন্ট উইড, অর্থাৎ কিছু আরাম প্রদানকারী বা আরামদায়ক আগাছার তলে। প্লিজেন্ট উইড, উইড মিন্স আগাছা, আগাছার তলে সে আশ্রয় নেয় এবং সেখানে সে আরাম করে। অ্যাট ইজ অর্থাৎ ইন কমফোর্ট, আরামের সঙ্গে সে সেখানে বিশ্রাম নেয়। সুতরাং অক্টেভে আমরা গ্রাসহপারের মাধ্যমে সামারের ডেসক্রিপশন পেলাম এবং গ্রাসহপার নেচার্স মিউজিককে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের চেষ্টায়, এবং কবি এখানে গ্রাসহপারের উপরে একটা ইম্পর্টেন্স দিচ্ছে। সেই ইম্পর্টেন্স দেওয়ার জন্যই কবি এখানে গ্রাসহপারের জি ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে ব্যবহার, জি 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 লেটারটা ক্যাপিটালে ইউজ করে। Now moving to the second stanza or the sestet. The poetry of earth is ceasing never. The poetry of earth is ceasing never means the poetry of earth or the music of earth is ceasing, that means stopping never. The music of earth is stopping never, অর্থাৎ প্রকৃতির মিউজিক বা গান কখনোই থামবে না। অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করা যাবে যে অক্টেভের ফার্স্ট লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এবং সেস্টেন্টের ফার্স্ট লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, দুটো লাইনেরই মানে একই, কিন্তু আলাদা মোড অফ এক্সপ্রেশনটা কিন্তু আলাদা, ওয়ার্ডসগুলো আলাদা ব্যবহার করেছেন, কিন্তু মিনিংটা সেই একই। অর্থাৎ থিমটা, নেচারের যে থিমটা সেটা কিন্তু কবি বোঝাতে চাইছেন, সেটা আকার পাল্টালেও থিমটা কিন্তু, বিষয়বস্তুটা কিন্তু একই থাকে। অন এ লোন উইন্টার ইভিনিং, অন এ লোন উইন্টার ইভিনিং, লোন মিন্স লোনলি, একাকী। অন এ লোন উইন্টার ইভিনিং, একটি নির্জন শীতের সন্ধ্যায়। when the frost has wrought silence, when the frost has wrought silence, wrought means create, যখন ফ্রস্ট, কুয়াশা, হিম কুয়াশা একটা নিস্তব্ধতা তৈরি করে, অর্থাৎ প্রকৃতি যখন নির্জন হয়ে যায়, অর্থাৎ when a lone winter evening the frost has wrought silence, যখন এক শীতের নির্জন সন্ধ্যায় ওই কুয়াশা, হিম কুয়াশা যখন নিস্তব্ধতা সৃষ্টি করে, from the stove there swells, তখন ওই from the stove অর্থাৎ অগ্নিকুণ্ড বা চুল্লি, সেই স্টোভ বা অগ্নিকুণ্ড থেকে there swells, সেখান থেকে একটা শব্দ, তীক্ষ্ণ স্বর ধ্বনিত হয়। দ্য ক্রিকেট সং, এই স্বরটি হচ্ছে দ্য ক্রিকেট সং, অর্থাৎ ক্রিকেটের বা ঝিঁঝি পোকার ধ্বনি, যেটা ক্রিকেটের ধ্বনি। সো নাও দ্য ক্রিকেট ইজ ক্যারিং ফরওয়ার্ড দ্য মিউজিক অফ আর্থ is in winter. So the cricket is carrying forward the music of earth in winter. Now in warmth increasing ever, and the thrills of the cricket is increasing in warmth, উষ্ণতার সঙ্গে সঙ্গে ওই ক্রিকেটের যে ধ্বনি বা সাউন্ড সেটা কিন্তু বাড়তে থাকে। One in drowsiness half lost, one in drowsiness half lost, the grasshoppers among some grassy fields, the grasshopper among some grassy hills. This line builds up a vivid picture of a man sitting by the fireside, half asleep in the winter evening. Though the identity of the person is not revealed, it may be the poet himself or someone else. So, one in drowsiness half lost, একজন ব্যক্তির কথা বলছে যে কিনা ঘুমে অর্ধচেতন বা অর্ধেকটা ঘুমাচ্ছন্ন। দ্য গ্রাসহপার অ্যামং সাম গ্রাসি হিলস, তখন সে স্বপ্ন দেখছে, স্বপ্ন একটা ভিশন, ড্রিমি ভিশন তৈরি করেছে কবি এখানে
সেই ড্রিমি ভিশনের মধ্যে দিয়ে, তার ভিশনের মধ্যে দিয়ে সে গ্রাসহপারের কথা চিন্তা করছে এবং তার মনে হচ্ছে যেন কোনো গ্রাসহপার এর সাউন্ড ওই গ্রাসি হিল থেকে ভেসে আসছে, বা গ্রাসহপার ওই গ্রাসি হিলের মধ্যে কোনো মিউজিক বাজাচ্ছে। সুতরাং এই দুটি লাইনের মানে কি? ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস দ্য গ্রাসহপার অ্যামং সাম গ্রাসি হিলস। একজন অর্ধঘুমন্ত মানুষের কাছে মনে হচ্ছে যেন এটা কোনো গ্রাসহপারের সং ঘাস ঢাকা পাহাড় থেকে আসছে। সো হিয়ার ইজ আ কন্ট্রাস্ট বিটুইন সামার অ্যান্ড উইন্টার। এই কবিতায় দুটো কন্ট্রাস্ট করেছে, দুটি কন্ট্রারি সিজনকে দেখানো হয়েছে, দুটি এক্সট্রিম সিজনকে দেখানো হয়েছে, একটা সামার, একটা উইন্টার। The season changes. Nature is seen in various forms of shapes, but the tune or the song or the music of nature continues in various modes. ঋতু পরিবর্তন হতে পারে, সিজন চেঞ্জ হতে পারে, সামার উইন্টার আসতে পারে, কিন্তু যে মিউজিক অফ নেচার ইট কন্টিনিউজ, এটা কিন্তু অবিরাম চলতে থাকে। সেটা ঋতু পরিবর্তন হোক বা আকার পরিবর্তন হোক, কিন্তু দ্য মিউজিক অফ নেচার রিমেন্স দ্য সেম। দ্যাট ইজ দ্য থিং দ্য পোয়েট কিটস হ্যাজ এস্টাবলিশড ইন দ্য পোয়েম। এই জিনিসটি কবি এখানে প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে নেচারের যে মিউজিক বা নেচারের যে সঙ্গীত, সেটি কিন্তু কোনোদিনই থামবে না। যদিও নেচার ভেরিয়াস শেপসে, ভেরিয়াস ফর্মসে দেখা যেতে পারে, কিন্তু তার যে মৌলিক জিনিসটি, অর্থাৎ তার যে মৌলিক সঙ্গীতটি, সেটি কিন্তু একই রকম ভাবে বেজে যাবে বা প্রতিধ্বনিত হবে। সো